ইউটিউব চ্যানেলটি নতুন সকলকে এবং আমাদেরকে শুভেচ্ছা। আমি সাংবাদিক জয়ীব এই মুহূর্তে বসে আছি ব্রাহ্মণবাড়িয়া জেলার নবীনগর উপজেলার প্রেস আমাদের মাঝে এখানে সাংবাদিকদের ছোটো ছোটো আড্ডা চলছিল। আড্ডার মাঝে আমি সভাপতি মোহাম্মদ হোসেন শান্তি ভাইকে রিকোয়েস্ট করলাম যে দেশ নিয়ে তার সঙ্গে আমি কিছু কথা বলতে চাই। উনি আরেকটি পরিচয় হচ্ছে উনি এখানকার নবীনগরের শীর্ষ সাপ্তাহিক মলয়ে উনি প্রকাশক এবং দৈনিক ইত্যাদির উনি প্রতিনিধি। তো শান্তি ভাই, আমি রাজনীতি কম বুঝি, যতটুকু বুঝি অতটুকু আপনার কাছে আমার প্রশ্ন হচ্ছে যে এক একজনের মতামত এক এক রকম। কেউ বলছে দেশ রসাতলে যাচ্ছে, কেউ বলতেছে দেশ এগিয়ে যাচ্ছে। ভারতের ইন্টেলিজেন্স রিপোর্টে বলতেছে যে বাংলাদেশের প্রবৃদ্ধির সামনে বাড়বে, আমরা এগিয়ে যাব। খারাপ ভালোর মাঝখানে আমাদের সাংবাদিকদেরও কিছু দৃষ্টিভঙ্গি আছে, নেগেটিভ পজিটিভ। ওই প্রেক্ষাপট থেকে আপনি কি বুঝতেছেন দেশ বর্তমানে 2000 এই গভর্নমেন্ট আসার পর অদ্যাবধি এখন পর্যন্ত? ধন্যবাদ আপনাকে। আমি প্রথম বলবো, যদি কোনো জাতিকে ধ্বংস করতে চাও ওই জাতির শিক্ষা ব্যবস্থা ভেজাল ঢুকিয়ে দাও। কারণ ভেজাল শিক্ষার্থী যখন ডাক্তার হবে তার হাতে রোগী মারা যাবে, ভেজাল শিক্ষার্থী ইঞ্জিনিয়ার হলে তার হাতে অবকাঠামো ধ্বংস হবে, ভেজাল শিক্ষার্থী যখন কোনো বিচারালয়ে প্রদান হবে ওই দেশের বিচার ব্যবস্থার কবর রচনা হবে। আর আমরা অতীতেও দেখছি, বর্তমানেও দেখছি যে আমাদের যে শিক্ষা ব্যবস্থা এইগুলিকে পরিকল্পিতভাবে, আমি জানি না কোনো সরকারি উন্নয়নের লক্ষ্যে সেভাবে কাজ করে নাই, যার দরুন আমরা দেশীয় পদ্ধতিতে অনেকটা আমরা পিছিয়ে আছি। আর আরেকটা কথা হচ্ছে কি, জাতিকে উন্নত করতে হলে আগে আমাদের যে ভবিষ্যৎ প্রজন্ম শিক্ষা ব্যবস্থায় উন্নতি করতে হবে, নতুবা যত উন্নয়নই করেন আপনি টেকসই হবে না। কারণ আজকে দেখেন, আপনি যদি দেশের অতীতে দেখছি যে উন্নয়ন হচ্ছে, এটা অস্বীকার করার কোনো সুযোগ নাই, কিন্তু এই উন্নয়নগুলি টেকসই হচ্ছে না। কেন? যেই উন্নয়ন হচ্ছে বাজেটের অধিকাংশ সিংহভাগই দুর্নীতির কবলে চলে গেছে, প্রতিহিংসার রাজনীতি, এইগুলি আমাদেরকে ভবিষ্যতে খুব একটা ভালো সুদূর প্রসারী রেজাল্ট আসবে বলে আমি মনে করি না। আর আরেকটা কথা হচ্ছে কি, এখন আমি বারবার একটাই কথা বলি, এই মুহূর্তে আমাদের দেশে 65% মোট জনসংখ্যার তরুণ সম্প্রদায়, এরই মধ্যে আবার 18% বেকার সম্প্রদায়। তো এই তরুণদেরকে নিয়ে যদি কাজ করা যায় তাহলে আমরা ভবিষ্যতে বিশ্বের মধ্যে ভালো একটা পরিচিতি লাভ করব। নতুবা আমাদের কোনো উন্নয়ন টেকসই হবে না, কেউই আমাদেরকে সেই সুদূর প্রসারী রেজাল্টও দিতে পারবে না। আর আরেকটা জিনিস আমি আপনাকে অবগত করতে চাই, এই মুহূর্তে আমাদের দরকার সুশাসন। এখন সুশাসন করতে হলে ওই ঘুরে ফিরে একটাই আসবে, যদি শিক্ষিত জাতি না হয়, সুশিক্ষা না হয়। কারণ পাঠ্যসূচিতে দেখেন এখনো ভেজাল মার্কা পাঠ্যসূচি রয়ে গেছে। অতীতে আমরা দেখছি দুধে পানি মিশিয়ে অঙ্ক শিখানো হয়েছে, এটা আপনারা জানেন। স্বাধীনতার পূর্বের পাঠ্যসূচি যদি আমরা অনুসরণ করি, এখানে দেখব জিন্নার জীবনীতে ফাঁকি মেরে ফার্স্ট হয় কীভাবে সেটা শেখানো হয়েছে। এরপরে কি আবার ছাত্রদেরকে অ্যাপ্লিকেশন শেখানো হয়েছে যে তোমার বাবা দরিদ্র, আসলে বড়লোক বাবার ছেলে মেয়েদেরকেও শেখানো হয়েছে দারিদ্রতার সুযোগে অ্যাপ্লিকেশন লিখে বেতন কীভাবে কমানো যায়, কম দেওয়া যায়। আবার এটাও আছে, কোনো পিতা তার ঘর থেকে সন্তানকে বলে দিচ্ছে যে বাবা বলো, তোমার আঙ্কেল আমাকে ডাকতেছে, বলো যে বাবা ঘরে নাই। এই শিক্ষা আমরা শিক্ষিত হতে 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 এখন তো ওই যে বললাম, দুর্নীতি যারা এই লেখাপড়া করছে, দেখেন প্রতিটা শিক্ষা প্রতিষ্ঠানের যিনি প্রধান আছেন দেখবেন 2 নম্বরই, মসজিদ মাদ্রাসা কিংবা মন্দির 2 নম্বরের কমিটিরা এখন দখল করে আছে। ঠিক একটু আগে ভাইজান যে কথাগুলি বলছে, অতীতে যারা এই ভূমিঘর ছিল তারা দখল করে এভাবে রাখছে। এখন ওনার একটা কর্মকে আমি স্বাগত জানাই, ওনার সাথে আমরা একাত্মতা ঘোষণা করি। এখন দেখেন নবীনগরও যেমন একটি উল্লেখযোগ্য ব্যাপার হচ্ছে, এই আদালত আমরা খোলামেলা মঞ্চ করে
বৈশাখী প্রোগ্রাম করতাম, অনেক কালচারাল প্রোগ্রাম করতাম, কিন্তু এখন আমরা এটা করতে পারি না। এক শ্রেণী ভূমিঘুর সেই জায়গাগুলি ওয়ান টাইম লিজ দিয়ে দিয়ে সেটা এই আদালতকে একবারে কূপীভূত করে দিয়ে ফেলছে, যেটা আমরা শ্বাস পালানোর কোনো সুযোগ পাই না। ধন্যবাদ। আপনাকে আমার একটা প্রশ্ন, আমি একটা এক্সাম্পল জি। আপনার এই একটু যদি ধরুন হাতটা, আপনার এই হাতে এখানে ছোট্ট একটা ফোড়া হলো, এই ফোড়াটা এখন বিশাল বড় আকার ধারণ করলো। আমি ডাক্তার আপনাকে বলবো যে এটা এক্স রে করে এটা অপারেশন করতে হবে। দেন আপনি অপারেশন করতে গেলে অপারেশন সময় আপনাকে ইঞ্জেকশন দিতে হবে। ইঞ্জেকশন মানে একটু পেন লাগবে, এটা সিম্পল হিসাব। তো এটা কাটতে গেলে ডাক্তার কিন্তু আপনার শুধু খালি উপর থেকে কেটে নেবে না, ওটা পয়জনের জায়গাটা শুধু ওয়াশ করবে, দেন আপনার একটা মেডিসিন ইউজ করবে। 24 ঘন্টা পেন থাকবে তো? ডেফিনেটলি থাকবে। হ্যাঁ, তাহলে আপনি কি তাহলে অপারেশনে আগে ভালো ছিলেন, অপারেশনের পরে ভালো পেন করতেছেন তো? এটার কথা বললাম, ওই যে একটু আগে বললাম যে ওই 2 নাম্বারই বা ভেজাল শিক্ষার্থী ডাক্তার হলে তাইলে তো অনেক ধরনের প্রসেস আছে। এই যে আপনি বললেন অপারেশন, ওরা যদি আমি অপারেশন না করি তাহলে তো শুধু এটা একসময় ক্যান্সারও রূপায়িত হবে। হাত ফেলে দিতে হবে। নিঃসন্দেহ আমার একটা আঙ্গুল যদি ক্যান্সারই হয়, এখন এটা কেটে ফেলাইতে হলে কেটেই ফেলাইতে হবে। কিন্তু আমাদের ব্যবসায়িক পুঁজি কমার্শিয়াল, তো এখানে আমাদের দেশের যে সিস্টেমগুলি যেমন অবকাঠামোগুলি, এই যে দেখেন এক সরকারের লোকেরা করে দিয়ে যা 2 নাম্বারই করে কিছুদিনও টিকে না, আবার আরেক সরকারের লোকেরা এসে আবার এটাতে বাজেট দিবে। কারণ চুরিদারি করার যত ফর্মুলা এগুলো তো আমাদের পূর্বের প্রস্তুতি, ওই যে আমরা ভেজাল শিক্ষায় শিক্ষিত হয়ে আসছি, এটা তো মনে প্রাণে মননে ধারণ করে আসছি। এখন আপনাকে আমার একটা কোশ্চেন, এটা আমি শেষ করি। পিলখানা, শাপলা চত্বর, দুর্নীতি, টোটাল সামগ্রিক যে প্রেক্ষাপটটা, এর পরিপ্রেক্ষিতে আওয়ামী লীগের স্বরীয় মুখে উচ্চারণ করার কোনো যুক্তি করার কোনো কারণ আছে কিনা বলতে হবে অ্যাজ এ বাংলাদেশি নাগরিক? দেখেন, একটা প্রবাদে আছে, জন্ম হোক যথাতথা, কর্ম হোক ভালো। আওয়ামী লীগ নাম আমি খারাপ বলি না, বঙ্গবন্ধুর এদেশে অবদান আছে সেটাও আমি অস্বীকার করি না, কিন্তু বঙ্গবন্ধু থাকবে। কিন্তু প্রশ্ন হচ্ছে বঙ্গবন্ধু ভাগশাল না করলেও পারত, বঙ্গবন্ধু ক্ষমতা না নিলেও পারত। আমরা যদি বহির্বিশ্বের দিকে তাকাই, যেমন গান্ধী, হ্যাঁ, সবাইকে নিয়ে আন্দোলন করার পরে ক্ষমতা দিয়ে দিছে, কারণ বঙ্গবন্ধু যখন বঙ্গবন্ধু হয়ে গেছিল তখন এই ছোট ক্ষমতা নেওয়ার কোনো দরকার ছিল না। হয়তো ওনাকে উপলব্ধ করে বা যেভাবে হোক এটা নেওয়ানো হয়েছে, ঠিক আছে না? তো বঙ্গবন্ধুকে নিয়ে সমালোচনা করার হয়তো ধারণ ক্ষমতা আমার মধ্যে। আচ্ছা, এবার আসতেছি, ধরেন পিলখানা। এই যে পিলখানা, আমি এখন নির্দ্বিধায় বলতে পারি আমার গবেষণায় আমার রিসার্চে যা আসছে সেটা ছিল একটা পলিটিক্যাল সিস্টেম। যেমন আমার ক্ষমতাকে টিকিয়ে রাখার জন্যে আমি এইভাবে করব, এটা আমার মনে হয়েছে, আমার এটা ব্যক্তিগত মতামত, এটাই ছিল। আচ্ছা, এখন আসেন যেই প্রশ্নটা আপনি করছেন, দুর্নীতি। ওই দুর্নীতির ফলে ন্যাচারাল জাস্টিস একটা কথা আছে, কথা বলছেন না, যেমন কর্ম তেমন ফল। আশা করি আপনি উত্তর পেয়ে গেছেন। আমাদের আপনার শিক্ষার যে কথা আপনি বলছেন, শিক্ষা দিয়ে কথা শেষ করি। জি। আমার ছেলের আপনার 5 থেকে 8 পর্যন্ত, কত মানে 23 পর্যন্ত জি। ধর্ম বইয়ের মধ্যে পাতার নম্বর বলে যে 12 থেকে 27 পর্যন্ত এক ফর্মা, পুরোটা নাই। আর আমার যেহেতু আমরা মুসলিম কান্ট্রি, আমাদের 90-95% আমরা মুসলমান। আমাদের ইসলামের বইয়ের মধ্যে আপনি আগের বইতে দেখতে পাবেন নবীজির পুরো হিস্ট্রিটা আপনি পড়াশোনায় পড়ছেন না, এখন নাই। এই আবার নতুন করে দেওয়া হয়েছে এবার 25 সালে, সেটা ছিল আমলে পুরো ফর্মাটা ফেলে দিয়ে আধা পাতা, আর পুরোটা জায়গার মধ্যে দিয়ে দিচ্ছে। এটা আমার ডকুমেন্ট আছে বই আমার বাসায়, ছেলেকে বলছি বাবা এটা যত্ন করে রাখবো, আজীবনে 3টা বই। ওটার মধ্যে দেবদেবীদের ছবি, তার হিস্ট্রি, ওয়াই ধর্মের নিরপেক্ষতা মানছে। আপনি করলে আলাদা করে 100টা করেন, আমার ইসলাম ধর্ম বইয়ের মধ্যে কেন? আচ্ছা, দেখেন, আপনার প্রতিটা প্রশ্নের সারাংশ বা সারমর্ম কিন্তু এক জায়গায় এসেই উপনীত হচ্ছে। হ্যাঁ, এক জায়গায় এসে কিন্তু উপনীত হচ্ছে। ওই যে আমাদের প্রতিহিংসার রাজনীতি, ভেজাল মার্কার শিক্ষানীতি, কথা বলছেন না, দুর্নীতির আখড়া। তা এখন আমি সভাপতি হিসাবে এই চেয়ারে বসে আছি, অনেক কিছু শেয়ার করলেও শেয়ার করতে পারি না। তবে আমি একটা কথাই বলবো, প্রতিহিংসার রাজনীতি যতদিন থাকবে, সুশিক্ষায় যতদিন পাঠ্যসূচিতে অন্তর্ভুক্ত না হবে, এইগুলি চলতে থাকবে। তবে একটা জিনিস মনে রাখবেন, দেবদেবী খারাপ না, আমার ধর্ম আমার কাছে খারাপ না, কোনো ধর্মই সহিংসতাকে সমর্থন করে না। না, আমি বলতেছি, এখন ধরেন এই মোবাইলটা আমার কাছে আছে, এটা ইউজের প্রক্রিয়া আমার উপরে নির্ভর করে।
এখানে ইচ্ছা করলে আমি প্রকৃতি থেকে শিখতে পারবো, আবার আমি ইচ্ছা করলে প্রকৃতিকে বিষাক্ত করতে পারবো। ঠিক আছে না? জি, sure. প্রত্যেকটা কোনো ধর্মে কি বলছে যে আমাকে উপস্থাপন করো না, কিংবা নবীর জীবনী যদি বলেন, নবীকে যখন নাকি মনে করেন কাফেররা বিধর্মীরা উটের নারী ভুড়ি ঘাড়ি দিয়া ফালাই দিছে, তারপরও সে এটা নির্দ্বিধায় নিজের গায়ের থেকে সরিয়ে ধুয়ে বলছে, ভাই তোমার কি কোনো কষ্ট হয়েছে? তখন ওই বিধর্মী কিন্তু বলছে যে এত অত্যাচার করার পরে উনি আমার প্রতি এতটা উদার, সাথে সাথে ইসলাম গ্রহণ করছে। ঠিক শ্রীকৃষ্ণকে ভৃগুমুনি পা দিয়া বুকে আঘাত করছে, আঘাত করার পরে শ্রীকৃষ্ণ পরে ভৃগুমুনিকে বলে, দাদা আমার এই কঠিন হৃদয়ে তোমার কোমল পায়ে আঘাত করে তুমি ব্যথা পাও না তো? তাহলে ওই দুই ধর্মেরই তো আমরা অনুসারী, কিংবা আমরা নেক্সট প্রজন্ম। তাহলে আমাদের মধ্যে যদি এইগুলি ধারণ না করতে পারি, আমরা কি ওই ঘুরাঘাড়া এড়ে যা ভেজাল মার্কা শিক্ষানীতি আমাদেরকে ধ্বংস করে দিচ্ছে। এবং দেখেন ছাত্রছাত্রীকে দিয়ে যেইভাবে যে কাজ করানো হচ্ছে, এগুলি কি কেউ সমর্থন করবে? হয়তো ওই কথা কইলে এখন আমার বিরুদ্ধে আন্দোলন শুরু হইতে পারে, কিন্তু বিবেকের তাড়নায় অনেকগুলি বলে ফেলি। ধন্যবাদ আপনাকে। থ্যাংক ইউ।